আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা রাষ্ট্রবিজ্ঞান কি তা জেনে নিব। প্রাচীন যুগে মানুষ যাযাবর জীবন যাপন করত। যাযাবর জীবনের নানামুখী সমস্যা সমাধানের উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ পরিবার নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলে। পরিবারই মানুষের তৈরি আদি প্রতিষ্ঠান, অর্থাৎ যাযাবর জীবনের অবসানের জন্য মানুষ পরিবার নামক প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল। জনসংখ্যা বেড়ে যাবার কারণে পরিবারের মাধ্যমে মানুষ তার সকল চাহিদা পূরণে ব্যর্থ হয়। মানুষ আরেকটু উন্নত জীবনের আশায় গড়ে তোলে সমাজ। কিন্তু কালক্রমে জনসংখ্যা আরো বেড়ে গেলে এবং সামাজিক সমস্যার সমাধানের সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ না থাকার কারণে সামাজিক জীবনে দেখা দেয় নানা সংকট। অর্থাৎ মানুষ উন্নত জীবনের আশায় সমাজ গড়ে তুলেছিল, কিন্তু সামাজিক জীবনেও দেখা দেয় নানা সমস্যা। সামাজিক জীবনের এ সকল সংকট সমাধান এবং আরো উন্নত জীবনের আশায় মানুষ গড়ে তোলে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র। অর্থাৎ সামাজিক জীবনের সংকট সমাধানের আশায়, আরো উন্নত জীবনের আশায় মানুষ গড়ে তুলেছিল রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি। রাষ্ট্রই মানুষের তৈরি সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান। আর রাষ্ট্রকে কেন্দ্র করে আবির্ভাব হয় এক পাঠ্য বিষয় বা একাডেমিক ডিসিপ্লিন, যা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স নামে পরিচিত। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তিগত অর্থ। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্স শব্দটি উৎপত্তি লাভ করেছে গ্রিক শব্দ পলিস থেকে, যার অর্থ নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো। তাই শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে নগররাষ্ট্র সম্পর্কে এবং নগররাষ্ট্রের যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে যে শাস্ত্রে আলোচনা হতো তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হতো। এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র সম্পর্কীয় বিজ্ঞান নামে উল্লেখ করেছেন। কিন্তু বর্তমানে রাষ্ট্র বলতে নগর রাষ্ট্রকে বোঝায় না। বর্তমানের রাষ্ট্রগুলো জাতিরাষ্ট্র। সভ্যতার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায়ও পরিবর্তন এসেছে। পূর্বে রাষ্ট্রবিজ্ঞান বলতে বোঝাতো সে শাস্ত্রকে যা মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করত। কিন্তু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বলতে সমাজ বিজ্ঞানের সে শাখাকে বোঝায় যে শাখায় মানুষের রাষ্ট্রীয় জীবনের নানামুখী বিষয় আলোচিত হয়। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত। এবার আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত সম্পর্কে আলোচনা করব। অধ্যাপক গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। অধ্যাপক গিলক্রিস্ট বলার চেষ্টা করেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র এবং সরকার। অধ্যাপক গেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। Political science is the study of the state in the past, present and future. অর্থাৎ অধ্যাপক গ্যাটেল বলার চেষ্টা করেছেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত অবস্থা, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ পল জ্যানের মতে
রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহের আলোচনা করে। Political science is that part of social science which treats of the foundations of the state and principles of government. অধ্যাপক গার্নার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। অর্থাৎ অধ্যাপক গার্নার বলার চেষ্টা করেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হয় রাষ্ট্রকে দিয়ে এবং শেষ হয় রাষ্ট্রকে দিয়ে। Political science begins and ends with the state. প্রফেসর শিলি এর মতে, political science investigates the phenomena of government as political economy deals with wealth, biology with life, algebra with numbers, and geometry with space and magnitude. David Easton defined politics as the authoritative allocation of values, অর্থাৎ মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকেই তিনি রাজনীতি হিসেবে অভিহিত করেছেন। এইচডি লাজওয়েলের মতে, দ্য স্টাডি অফ পলিটিক্স ইজ দ্য স্টাডি অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্সিয়াল, অর্থাৎ রাজনীতি হচ্ছে প্রভাব এবং প্রভাবশালীদের আলোচনা। রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত বিশ্লেষণ করে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান মানুষের রাজনৈতিক জীবন, রাষ্ট্র এবং এর প্রকৃতি ও উদ্দেশ্য প্রভৃতি তাত্ত্বিক দিক এবং রাষ্ট্রীয় উদ্দেশ্যকে বাস্তবায়নের কার্যকর দিক পর্যালোচনা ও বিশ্লেষণ করে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা রাষ্ট্রবিজ্ঞান কি তা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং রাষ্ট্রবিজ্ঞানের একটি ভালো সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে তোমাদের এই আলোচনা কাজে আসবে, এটা আশা করি আমি। এবার আমরা আমাদের যে আলোচ্য বিষয়, আমাদের আজকের আলোচনার যে আলোচ্য বিষয় রাষ্ট্র ও সমাজ এবং রাষ্ট্র ও সরকার, এ বিষয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথমে আমরা জেনে নিব রাষ্ট্র কি। রাষ্ট্র মানুষের তৈরি সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, ভৌগোলিক প্রতিষ্ঠানও। মানুষ কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। রাষ্ট্র হচ্ছে নাগরিক জীবনের সর্বোচ্চ ও শক্তিশালী রাজনৈতিক একক। মানুষকে বলা হয় সামাজিক ও রাজনৈতিক জীব। রাষ্ট্রের মুখপাত্র হিসেবে সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন লেখক ও রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত। এরিস্টটল তাঁর দ্য পলিটিক্স গ্রন্থে বলেন, রাষ্ট্র হচ্ছে কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। State is a union of families and villages having for its end a perfect and self-sufficing life. অর্থাৎ এরিস্টটল বলার চেষ্টা করেছেন যে পরিবার এবং গ্রামের বর্ধিত রূপ হচ্ছে রাষ্ট্র এবং এর উদ্দেশ্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করা। এরিস্টটলের সংজ্ঞা নগররাষ্ট্র ভিত্তিক। বর্তমানকালে নগররাষ্ট্রের অস্তিত্ব নেই। আধুনিক রাষ্ট্র প্রধানত জাতিরাষ্ট্র। তাই আধুনিক যুগে রাষ্ট্র সম্পর্কিত সংজ্ঞার পরিধি বিস্তৃত হয়েছে। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন লেখক ও রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত। ব্লুমসলির মতে, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই হলো রাষ্ট্র। The state is the politically organized people of a definite territory. অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই হচ্ছে রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উইড্রো উইলসন বলেন, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।
The state is a people organized for law within a definite territory. অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনগোষ্ঠী রাষ্ট্র গড়ে তোলে। অধ্যাপক বার্জেসের মতে রাষ্ট্র হচ্ছে মানবজাতির সেই সংঘবদ্ধ অংশ যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত। অধ্যাপক গার্নার রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তাঁর মতে রাষ্ট্র হচ্ছে এমন এক জনসমাজ যার সংখ্যায় অল্প বা বিপুল এবং কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে স্বাধীন বা প্রায় স্বাধীন, এবং যার একটি সংগঠিত সরকার রয়েছে যার প্রতি অধিকাংশ অধিবাসী স্বাভাবিকভাবে অনুগত। The state is a community of persons more or less numerous, permanently occupying a definite portion of territory, independent or nearly so of external control, and possessing an organized government which the great body of inhabitants render habitual obedience. অর্থাৎ অধ্যাপক গার্নার রাষ্ট্র সম্পর্কে সংজ্ঞা প্রদান করতে গিয়ে রাষ্ট্রের 4টি উপাদানকে সম্পৃক্ত করে সংজ্ঞা প্রদান করেছেন। সুতরাং রাষ্ট্র বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বসবাস করে, যাদের একটি সরকার আছে, সর্বোপরি যারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে সর্বতোভাবে মুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব রাষ্ট্রের উপাদান নিয়ে। রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের 4টি উপাদান দেখতে পাই, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। জনসমষ্টি, পপুলেশন। রাষ্ট্রের প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি বা পপুলেশন। একটি জনসমষ্টি রাষ্ট্রের প্রথম উপাদান বা প্রধান উপাদান বলা যায়। তবে একটি রাষ্ট্রের জনসমষ্টি কত হবে তার নির্ধারিত কোনো নিয়ম নেই। জনসমষ্টি কম হতে পারে, আবার বেশিও হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে গণচীনের জনসংখ্যা প্রায় 130 কোটি। অপরদিকে ভ্যাটিকান সিটি, স্যান মেরিনো, মালদ্বীপ, টুভালু ইত্যাদি প্রভৃতি রাষ্ট্রের জনসংখ্যা অনেক কম। সুতরাং জনসংখ্যা কত হবে তার কোনো নির্ধারিত সীমা নেই। রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড বা ডেফিনিট টেরিটরি। জনসমষ্টিকে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে হয়। রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বলতে বোঝায় যে স্থল, জল এবং আকাশ সীমাকে। তবে জনসংখ্যার মতো বা জনসমষ্টির মতো নির্দিষ্ট ভূখণ্ডের কোনো নির্ধারিত নিয়ম নেই যে ভূখণ্ডের আয়তন কত হবে। ভূখণ্ডের আয়তন কম হতে পারে, আবার বেশিও হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন বা বিশাল আয়তন বা বিশাল আয়তনের রাষ্ট্র। অন্যদিকে সান মেরিনো, ভ্যাটিকান সিটি, টুভালু, মালদ্বীপ প্রভৃতি রাষ্ট্রের ভূখণ্ডের আয়তন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা রাশিয়ার তুলনায় অনেক কম। রাষ্ট্রের তৃতীয় উপাদান হচ্ছে সরকার বা গভর্নমেন্ট। সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। রাষ্ট্র পরিচালনার যন্ত্র বিশেষ হচ্ছে সরকার, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাদেরকেই সরকার বলা হয়। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিয়েই সরকার গঠিত হয় এবং এই সরকার রাষ্ট্র পরিচালনা করে থাকে। রাষ্ট্রের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব বা সুভারেনিটি। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ উপাদান যা দ্বারা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। সার্বভৌমত্বের বলেই রাষ্ট্র আইন প্রণয়ন এবং আইন বলবৎ করে থাকে।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব আধুনিক রাষ্ট্রের কার্যাবলী নিয়ে, ফাংশনস অব দ্য মডার্ন স্টেট। রাষ্ট্রের কার্যাবলী নিয়ে বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। কারো মতে রাষ্ট্রের মাধ্যমেই ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব, কারণ রাষ্ট্র ছাড়া ব্যক্তিকে কল্পনা করা যায় না। আদর্শবাদী দার্শনিকগণ রাষ্ট্রকে চরম লক্ষ্য হিসেবে দেখিয়েছেন। আবার কারো মতে রাষ্ট্র সবকিছুর মূল। অধ্যাপক লাস্কি বলেন, রাষ্ট্র এমন একটি সংগঠন যা জনগণকে সামাজিক কল্যাণের জ্ঞান দান করে। আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে দুভাগে ভাগ করা যায়, যথা মৌলিক বা অপরিহার্য কার্যাবলী, এসেনশিয়াল ফাংশনস, ঐচ্ছিক বা গৌণ কার্যাবলী, অপশনাল ফাংশনস। মৌলিক বা অপরিহার্য কার্যাবলী: যেসব কার্য রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের জীবন, সম্পত্তি ও অধিকার এবং স্বাধীনতা রক্ষার সাথে জড়িত থাকে, সেগুলোকে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী বলে। অর্থাৎ রাষ্ট্র নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে যে কাজগুলো করে থাকে, সেই কাজগুলোকেই বলা হয় মৌলিক বা অপরিহার্য কার্যাবলী। রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো হলো দেশরক্ষা। দেশরক্ষা রাষ্ট্রের অপরিহার্য কাজ। প্রতিরক্ষা বা দেশরক্ষার জন্য রাষ্ট্র সেনা, নৌ এবং বিমান বাহিনী গঠন এবং পরিচালনা করে থাকে এবং এদের মাধ্যমে বহিঃশত্রুর আক্রমণ থেকে রাষ্ট্র নিজেকে রক্ষা করে। পররাষ্ট্র। বর্তমান যুগ আন্তর্জাতিকতার যুগ। প্রত্যেকটি রাষ্ট্রকেই বিভিন্ন কারণে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, সাংস্কৃতিক প্রভৃতি কারণে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে এবং সেই সম্পর্ক বজায় রাখে। আইন শৃঙ্খলা রক্ষা। আইন শৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের অপরিহার্য কাজ। রাষ্ট্র পুলিশ বাহিনী গঠন এবং পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এবং জনগণের জানমালের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র করে থাকে। প্রশাসন পরিচালনা। প্রশাসন পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য কাজ। সাধারণত একটি রাষ্ট্র যে সকল নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ করে, সেগুলো বাস্তবায়ন এই প্রশাসনের মাধ্যমে করে থাকে। আর প্রশাসন পরিচালনার জন্য রাষ্ট্রে রয়েছে সিভিল প্রশাসন। অর্থনৈতিক কাজ। রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ হচ্ছে অর্থনৈতিক কাজ। রাষ্ট্র আয় ব্যয় নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ কর ধার্য, ব্যয়, মুদ্রা নিয়ন্ত্রণ প্রভৃতি রাষ্ট্রের অর্থনৈতিক কাজ, এবং এই অর্থনৈতিক কাজ রাষ্ট্রকে অবশ্যই পালন করতে হয়। আইন সংক্রান্ত কাজ। সুশাসন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রকে প্রতিনিয়ত নতুন নতুন আইন প্রণয়ন করতে হয়। এক্ষেত্রে রাষ্ট্র নতুন নতুন আইন প্রণয়ন করে পুরনো আইনের সংশোধন, রদবদল বা বাতিল করে থাকে। বিচার সংক্রান্ত কাজ। বিচার সংক্রান্ত কাজও রাষ্ট্রের অপরিহার্য কাজ। রাষ্ট্র মানুষের অধিকার নিশ্চিত করার জন্য বিচার কার্য সম্পাদন করে থাকে। দেশের আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করা রাষ্ট্রের অপরিহার্য কাজ। প্রিয় শিক্ষার্থী, এই কাজগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ, এবং রাষ্ট্র এই কাজগুলো তার অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার স্বার্থে এই কাজগুলো রাষ্ট্র সম্পাদন করে থাকে। ঐচ্ছিক বা গৌণ কার্যাবলী। নাগরিক জীবনের সার্বিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যে রাষ্ট্র যে কার্যাবলী সম্পাদন করে থাকে, সেগুলোকে রাষ্ট্রের ঐচ্ছিক কাজ বলা হয়। রাষ্ট্রের ঐচ্ছিক বা গৌণ কার্যাবলীগুলো হলো শিক্ষা। শিক্ষা রাষ্ট্রের অন্যতম কাজ।
মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য শিক্ষা সংক্রান্ত কাজ রাষ্ট্রকে করতে হয়। এক্ষেত্রে রাষ্ট্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষা উপকরণ বিতরণ, বৃত্তির ব্যবস্থা করে থাকে। অর্থাৎ শিক্ষামূলক কাজ রাষ্ট্রকে করতে হয়। জনস্বাস্থ্য, জনস্বাস্থ্যের রক্ষা বা জনস্বাস্থ্যের নিশ্চয়তা বিধান করাও রাষ্ট্রের কাজ। এক্ষেত্রে রাষ্ট্র হাসপাতাল, ক্লিনিক প্রতিষ্ঠা করে, জনসাধারণকে ঔষধ সরবরাহ করে, মহামারী বা বিভিন্ন রোগের জন্য টিকাদান কর্মসূচির ব্যবস্থা রাষ্ট্র করে থাকে। কৃষির উন্নয়নের জন্য রাষ্ট্র কাজ করে। এক্ষেত্রে বিনামূল্যে কৃষকদের জন্য উন্নত মানের বীজ ও সার সরবরাহ করা, সেচের ব্যবস্থা করা রাষ্ট্রের কাজ। যোগাযোগ সংক্রান্ত কাজও রাষ্ট্রের একটি অন্যতম ঐচ্ছিক কাজ। এক্ষেত্রে রাষ্ট্র রাস্তাঘাট নির্মাণ করে থাকে, ট্রেন, বাস, ডাক, তার, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা করে থাকে রাষ্ট্র। শিল্পের উন্নয়নের জন্য রাষ্ট্র কাজ করে থাকে। এক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান স্থাপন, বাণিজ্য সম্প্রসারণ, বাণিজ্য নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ রাষ্ট্র করে থাকে। শ্রমিক কল্যাণ, রাষ্ট্র শ্রমিক কল্যাণেও কাজ করে থাকে। শ্রমিকদের কাজের সময় নির্ধারণ, শ্রমিকদের শ্রম নির্ধারণ অর্থাৎ মজুরি নির্ধারণ, শ্রমিক সংঘ গঠনের অনুমোদন ইত্যাদি কাজ রাষ্ট্র করে থাকে। বিনোদন, রাষ্ট্রের একটি অন্যতম ঐচ্ছিক কাজ হচ্ছে বিনোদন। রাষ্ট্র বিনোদনের ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে রাষ্ট্র পার্ক তৈরি, খেলার মাঠ তৈরি, উৎসবের আয়োজন করা, ছুটি ঘোষণা ইত্যাদি বিনোদনমূলক কাজ করে থাকে রাষ্ট্র। সামাজিক নিরাপত্তা, রাষ্ট্র সামাজিক নিরাপত্তামূলক কাজ করে থাকে। এই ক্ষেত্রে বয়স্ক ভাতা বা বেকার ভাতা ইত্যাদি ভাতার ব্যবস্থা করে রাষ্ট্র। পাশাপাশি আমরা দেখব যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে নানা ধরনের সাহায্য সহযোগিতা রাষ্ট্র করে থাকে। জনসেবামূলক, রাষ্ট্র জনসেবামূলক অনেক কাজ করে থাকে এবং জনসেবামূলক বহু কাজের মধ্যে আমরা বলতে পারি যে মানুষের জানমালের নিরাপত্তা, দুর্যোগের সময় তাদেরকে সহযোগিতা করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে রাষ্ট্র দাঁড়ায়, অর্থাৎ মানুষের জনসেবামূলক কাজ করে থাকে। আধুনিক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, অর্থাৎ আমরা এবার আলোচনা করব কল্যাণমূলক রাষ্ট্র কি তা নিয়ে। হোয়াট ইজ ওয়েলফেয়ার স্টেট? আধুনিক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র। অতীতে রাষ্ট্রের মৌলিক কাজ ছিল বৈদেশিক আক্রমণ প্রতিহত করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম দমন করা। কিন্তু বর্তমানে রাষ্ট্রগুলো পুলিশি রাষ্ট্র নয়। বর্তমানে রাষ্ট্রগুলো আত্মরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করে থাকে। এজন্য আধুনিক রাষ্ট্রকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। লর্ড উইলিয়াম বিভারিজকে কল্যাণমূলক রাষ্ট্রের জনক বলা হয়। কল্যাণমূলক রাষ্ট্র বলতে এমন এক ধরনের রাষ্ট্রকে বোঝায় যা জনগণের সামগ্রিক মঙ্গল ও কল্যাণ সাধন করে। রাষ্ট্রবিজ্ঞানী জিডিএইচ কোল বলেন, যে সমাজ নাগরিকদের জীবন ব্যবস্থার সর্বনিম্ন চাহিদা পূরণ করতে পারে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। আর্থার সেলসিঙ্গারের মতে কল্যাণমূলক রাষ্ট্র এমন এক ব্যবস্থা যেখানে সরকার নাগরিকদের চাকুরি, আয়, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও বাসস্থানের সুযোগ সুবিধা দিতে সম্মত হয়। Welfare state is a system where government agrees to underwrite certain levels of employment, income, education, medical aid, social security, and housing for all its citizens. অর্থাৎ আর্থার সেলসিঙ্গার বলার চেষ্টা করেছেন যে কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের মৌলিক চাহিদার নিশ্চয়তা দিয়ে থাকে। জাতিসংঘের ঘোষণা অনুসারে যে রাষ্ট্র প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার সুবিধা প্রদান করে এবং
বেকারত্ব, অসুস্থতা বা অন্য কোনো কারণে জীবিকা অর্জনে ব্যর্থ হলে জনগণের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে তাকেই কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়। অর্থাৎ জাতিসংঘ ঘোষণা দিয়েছে যে রাষ্ট্র মানুষের মৌলিক চাহিদা পূরণ করে এবং সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে সেই রাষ্ট্রকেই কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়। এবার আমরা আলোচনা করব কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য নিয়ে। কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য: জনকল্যাণে আত্মনিয়োগ। কল্যাণমূলক রাষ্ট্র জনকল্যাণে আত্মনিয়োগ করে, অর্থাৎ এই রাষ্ট্রের যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো জনকল্যাণমুখী, অর্থাৎ জনগণের কল্যাণে এই রাষ্ট্র কাজ করে থাকে। আর্থিক পরিকল্পনা: কল্যাণমূলক রাষ্ট্র একটি আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং সেই পরিকল্পনা অনুসারে রাষ্ট্র তার সকল কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থনৈতিক নিরাপত্তা: কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে থাকে। সেই জন্য আমরা দেখি যে কল্যাণমূলক রাষ্ট্রগুলো বাজেট প্রণয়ন করে এবং বাজেট প্রণয়ন করে সেই বাজেট অনুসারে তার যে কর্মসূচিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ বাজেটের আয় এবং ব্যয়, কিভাবে আয় হবে, কিভাবে ব্যয় হবে এবং সুষম যে ব্যয়ের বিষয়টা, সেই বিষয়টা নিয়ে নিশ্চয়তা দিয়ে থাকে। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ: কল্যাণমূলক রাষ্ট্র অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের চেষ্টা করে থাকে এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য রাষ্ট্র বেকার সমস্যা দূর করে থাকে, অথবা অনেক সময় প্রগতিশীল কর আরোপ করে রাষ্ট্র অর্থনৈতিক যে বৈষম্য সেই বৈষম্য দূর করার চেষ্টা করে। নাগরিক নিরাপত্তা: কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করে, অর্থাৎ জননিরাপত্তার জন্য রাষ্ট্র সবসময় তৎপর থাকে এবং জননিরাপত্তা বিঘ্নিত হলে এই রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করে থাকে। ব্যক্তিত্ব বিকাশে সহায়ক: কল্যাণমূলক রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে মানুষের ব্যক্তিত্ব বিকাশ করা, অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করে। এই ক্ষেত্রে রাষ্ট্র শিক্ষার ব্যবস্থা করে থাকে এবং সেই শিক্ষার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব বিকাশে রাষ্ট্র সহায়তা করে থাকে। ব্যক্তি মালিকানা ও সরকারি মালিকানার সমন্বয় সাধন: কল্যাণমূলক রাষ্ট্র ব্যক্তি মালিকানা ও সরকারি মালিকানার মধ্যে সমন্বয় সাধন করে। আমরা জানি যে কল্যাণমূলক রাষ্ট্রে মিশ্র অর্থনীতির প্রবর্তনের মাধ্যমে ব্যক্তি মালিকানা ও সরকারি মালিকানার মধ্যে সমন্বয় সাধন করে থাকে। গণতান্ত্রিক সমাজ: কল্যাণমূলক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, অর্থাৎ এই সমাজ ব্যবস্থায় অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রে জনগণের মৌলিক চাহিদা বা মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলোর নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে। মৌলিক অধিকারের স্বীকৃতি: কল্যাণমূলক রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মৌলিক অধিকারের স্বীকৃতি। কল্যাণমূলক রাষ্ট্রের সংবিধানে মানুষের মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। শিল্প সাহিত্যের বিকাশ: মানুষের মনন এবং মনোজগতের উন্নতি সাধনের জন্য বা মানসিক বিকাশের জন্য কল্যাণমূলক রাষ্ট্র শিল্প সাহিত্যের বিকাশ সাধন করে। এক্ষেত্রে সাহিত্য সংস্কৃতি প্রভৃতির ব্যবস্থা করে থাকে, পাশাপাশি শিল্পকলারও বিকাশ সাধন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো রাষ্ট্রের মধ্যে আমরা দেখি তাহলে সেই রাষ্ট্রকে আমরা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে অভিহিত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব রাষ্ট্র ও সমাজ। প্রথমে আমরা জেনে নেব সমাজ কি। সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ সোসাইটি, ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে সোসাইটি শব্দের উদ্ভব হয়েছে, যার অর্থ সহযোগিতা বা পারস্পরিক বন্ধুত্ব। সমাজ একটি বিমূর্ত ধারণা। মানুষ যখন কোনো স্থানে পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একতাবদ্ধ জীবন যাপন করে তখন সে অবস্থাকে সমাজ বলে। অধ্যাপক ম্যাকআইভার অ্যান্ড পেজ এর মতে সমাজ হলো পারস্পরিক সামাজিক সম্পর্কের জাল। সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ। প্রফেসর এইচ জে লাস্কি এর মতে সমাজ বলতে আমি এমন একটি জনসমষ্টিকে বুঝি যারা কিছু সাধারণ স্বার্থ রক্ষার্থে একত্রে বসবাস করে। By society, I mean a group of human beings living together for common ends.
সমাজে ঐক্য অনৈক্য, সম্প্রীতি বিরোধ, হাসি কান্না, সাদৃশ্য বৈসাদৃশ্য বিদ্যমান, এগুলো সমাজ জীবনে বৈচিত্র্য এনে দেয়। এক কথায় বলা যায়, মানুষের দলবদ্ধতাই হচ্ছে সমাজ। এখন আমরা আলোচনা করব রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য। রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য রয়েছে উদ্ভবগত দিক থেকে পার্থক্য। রাষ্ট্র এবং সমাজ, যে সমাজের উদ্ভবগত পার্থক্য রয়েছে। সমাজ রাষ্ট্রের অনেক আগে, সমাজের উদ্ভব রাষ্ট্রের অনেক আগে, অর্থাৎ রাষ্ট্রের অনেক আগেই সমাজের উদ্ভব হয়েছে এবং এই সমাজ ব্যবস্থার বিবর্তনের এক পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছে। কার্যগত দিক থেকে আম, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্র আইনগত প্রতিষ্ঠান, সুতরাং আইন প্রণয়ন করে সেই আইন বলবৎ করা হচ্ছে রাষ্ট্রের মূল কাজ। আর সমাজের কাজ বহুবিধ, অর্থাৎ সমাজ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। কাঠামোগত দিক থেকেও আমরা বলবো যে আম, রাষ্ট্র হচ্ছে আইনমূলক একটি প্রতিষ্ঠান এবং সেই আইন বাস্তবায়ন করাই হচ্ছে রাষ্ট্রের মূল কাজ। সেদিক থেকে আমরা বলবো যে সমাজের সেই ধরনের কোনো নির্দিষ্ট কোনো কাঠামো নেই, অর্থাৎ বিভিন্ন বিষয়ে সমাজ কাজ করে থাকে। ভূখণ্ডগত দিক থেকে আমরা বলবো যে সমাজের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই। সারা পৃথিবী ব্যাপীও সমাজ হতে পারে, যেমন রেড ক্রস সোসাইটি, মুসলিম সমাজ ইত্যাদি। কিন্তু আমরা জানি যে রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাষ্ট্রের সীমানা নির্ধারিত থাকে। কার্যগত কৌশলের দিক থেকে আমরা বলবো যে রাষ্ট্র অনেক সময় বল প্রয়োগ বা বাধ্যগতভাবে কাজ করে থাকে, অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে অনেক সময় রাষ্ট্র কাজ করে থাকে, কিন্তু সমাজের ক্ষেত্রে বল প্রয়োগের সেরকম কোনো সুযোগ নেই। পরিধিগত দিক থেকে আমরা বলবো যে রাষ্ট্রের তুলনায় সমাজের পরিধি ব্যাপক, অর্থাৎ সমাজ সারা পৃথিবীব্যাপী যেহেতু সমাজের গণ্ডি রয়েছে বা ভূখণ্ড রয়েছে, সেই জন্য আমরা বলবো সমাজ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। সেই তুলনায় আমরা বলবো যে রাষ্ট্র একটি আইনমূলক প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট একটি ভূখণ্ডের মধ্যে তার কাজ সীমিত থাকে। সার্বভৌম ক্ষমতার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং এই সার্বভৌম ক্ষমতার বলে রাষ্ট্র অপরাধীদের শাস্তি দিয়ে থাকে, কিন্তু সমাজের সেই ধরনের কোনো সার্বভৌম ক্ষমতা নেই। আনুগত্যের দিক থেকে আমরা বলবো যে রাষ্ট্র সমাজে বসবাসকারী মানুষের কাছ থেকে অবশ্যই আনুগত্য লাভ করে থাকে। সেই দিক থেকে আমরা বলবো যে সমাজ সেভাবে কোনো আনুগত্য পেতে পারে না বা পায় না। সমাজের উদ্দেশ্য ব্যাপকতর। আমরা বলবো যে রাষ্ট্রের তুলনায় রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন করে জননিরাপত্তা নিশ্চিত করা। আর সমাজের উদ্দেশ্য ব্যাপক, অর্থাৎ সমাজ বহু বিষয়ে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র ও সমাজের মধ্যে এই পার্থক্যগুলো লক্ষ্য করা যায়। রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক। রাষ্ট্র ও সমাজের মধ্যে যেমন পার্থক্য রয়েছে, রাষ্ট্র এবং সমাজের মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা সম্পর্কগুলো আলোচনা করব। রাষ্ট্র সমাজকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে সমাজ ব্যবস্থাকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সমাজের যে বিভিন্ন নিয়ম নীতিগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে রাষ্ট্র নিয়ন্ত্রণ করে থাকে। আবার সমাজও রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে সমাজে প্রচলিত যে রীতিনীতিগুলো রয়েছে, নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলোকে উপেক্ষা করে রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করতে পারে না বা রাষ্ট্র চলতে পারে না। পারস্পরিক সহযোগিতা। আমরা বলবো যে রাষ্ট্র এবং সমাজ পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ। রাষ্ট্র যেমন সমাজকে যেমন নিয়ন্ত্রণ করে বা সমাজের সমাজে বসবাসকারী মানুষের জীবনযাপনের বা নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে থাকে, সেভাবে আমরা বলবো যে সমাজের মাধ্যমেও রাষ্ট্র উপকৃত হয়ে থাকে। সমাজ মানুষের রাজনৈতিক জীবন নিয়ন্ত্রণ করে। আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমাজ মানুষের রাজনৈতিক জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ মানুষ সামাজিক রীতিনীতি প্রথা বা যে রীতিনীতি বা যে প্রথাগুলো রয়েছে সেই প্রথা বা রীতিনীতিগুলোর ঊর্ধ্বে উঠে চলতে পারে না। সেই জন্য আমরা বলবো যে মানুষের
যে রাজনৈতিক যে জীবন, রাজনৈতিক যে আচরণ, সেগুলো সমাজ দ্বারা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমাজ নিরপেক্ষ রাষ্ট্র অসম্ভব। আমরা জানি যে একটা সমাজের যে প্রকৃতি বা সমাজের যে কাঠামো, সেই অনুসারে রাষ্ট্র গঠিত হয়ে থাকে। সেজন্য আমরা বলব যে একটা সমাজের যে প্রকৃতি বা যে সমাজের যে কাঠামো, সেটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ রাষ্ট্র সমাজ নিরপেক্ষ নয়। এভাবে রাষ্ট্র এবং সমাজের মধ্যে সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব রাষ্ট্র ও সরকার নিয়ে। প্রথমে আমরা আলোচনা করে নেই সরকার সম্পর্কে। রাষ্ট্রের ৪টি উপাদানের মধ্যে সরকার একটি অন্যতম উপাদান। সরকার রাষ্ট্রের মূর্ত প্রতীক। সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়। অধ্যাপক লাস্কি বলেন, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। A government is the spokesman to the state. সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন, শাসন ও বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বোঝায়। কিন্তু ব্যাপক অর্থে সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন ও পরিবর্তন করে থাকে। রাষ্ট্রের ক্ষমতা চর্চাকারী প্রতিষ্ঠান হলো সরকার। সরকারকে কেন্দ্র করেই রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী পরিচালিত হয়। এবার আমরা আলোচনা করব রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য। রাষ্ট্র, সরকার। রাষ্ট্র সমগ্র, সরকার তার অংশ। অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী সমগ্র জনসমষ্টি নিয়ে রাষ্ট্র গঠিত হয়, আর এই জনসমষ্টির একটি অংশ নিয়ে সরকার গঠিত হয়। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা জানি যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় এবং জনগণের প্রতিনিধি যারা, তাদেরকে নিয়েই সরকার গঠিত হয়। সেজন্য আমরা বলি যে রাষ্ট্র সমগ্র আর সরকার তার অংশ। রাষ্ট্র স্থায়ী, সরকার পরিবর্তনশীল। রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান আর সরকার পরিবর্তনশীল। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়, কিন্তু রাষ্ট্র স্থায়ী। তথ্যগত বা বিমূর্ত ধারণা। রাষ্ট্র তথ্যগত বা বিমূর্ত ধারণা আর সরকার বাস্তব প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে বিমূর্ত ধারণা বা তথ্যগত ধারণা, আর সরকার তার বাস্তব রূপ। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা যারা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, তারাই সরকার। রাষ্ট্রের উপাদান একই, সরকার বিভিন্ন রকমের। পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে, সব রাষ্ট্রের উপাদান একই। অর্থাৎ রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে: জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। কিন্তু সরকার বিভিন্ন রকমের হয়। গণতান্ত্রিক সরকার হতে পারে, একনায়কতান্ত্রিক সরকার হতে পারে, রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, বা এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, বিভিন্ন রকম সরকার হতে পারে। রাষ্ট্র সার্বভৌম প্রতিষ্ঠান, সরকার রাষ্ট্রের মুখপাত্র। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রয়েছে, কিন্তু সরকারের সার্বভৌম ক্ষমতা নেই। রাষ্ট্রের পক্ষ থেকে সরকার সেই সার্বভৌম ক্ষমতা চর্চা করে থাকে। তাই রাষ্ট্রকে সরকারের রাষ্ট্রে তাই সরকারকে রাষ্ট্রের মুখপাত্র বলা হয়। রাষ্ট্রের সমালোচনা করা যায় না, তবে সরকারের গঠনমূলক বা সরকারি কাজের গঠনমূলক সমালোচনা করা যায়।
রাষ্ট্রের সমালোচনা করা যায় না, কিন্তু সরকার যে কাজ করে সেই কাজের গঠনমূলক সমালোচনা বিরোধী দল করতে পারে। রাষ্ট্র জীবদেহ, সরকার রাষ্ট্রের মস্তিষ্ক। রাষ্ট্রকে যদি আমরা জীবদেহ বলি, তাহলে সরকার তার মস্তিষ্ক। অর্থাৎ একটি জীবদেহ মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়, রাষ্ট্রের ক্ষেত্রেও তাই। রাষ্ট্র সরকার দ্বারা পরিচালিত হয়, সেই জন্য সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়। রাষ্ট্র আইন ও অধিকারের উৎস, সরকার তার রক্ষক। রাষ্ট্র সমস্ত আইন ও অধিকারের উৎস, সরকার তার রক্ষক। অর্থাৎ সরকার তার রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। মানুষের জানমালের নিরাপত্তার জন্য রাষ্ট্র আইন প্রণয়ন করে এবং রাষ্ট্রের কাছ থেকে মানুষ অধিকার পেয়ে থাকে। সরকার সেই অধিকার বা আইনের রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার দেখে নিব আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম। আমরা আজকে আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রচিন্তাবিদদের অভিমত, রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান, আধুনিক রাষ্ট্রের কার্যাবলী, মৌলিক বা অপরিহার্য কার্যাবলী, ঐচ্ছিক বা গৌণ কার্যাবলী, কল্যাণমূলক রাষ্ট্র কি, কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্র ও সমাজ, রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য, রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক, রাষ্ট্র ও সরকার, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবে এবং এই অধ্যায় থেকে তোমরা যে বিষয়গুলো এই অধ্যায়ের যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়বে এবং তার জন্য তোমাদের কতগুলো রেফারেন্স বই রয়েছে, তোমরা সেগুলো অনুসরণ করতে পারো। এখানে কতগুলো রেফারেন্স বই রয়েছে। ডক্টর অনাদি কুমার মহাপাত্রের রাষ্ট্রবিজ্ঞান, ডক্টর মোহাম্মদ মকসুদুর রহমান রাষ্ট্রীয় সংগঠনের রূপরেখা, সৈয়দ মকসুদ আলীর রাষ্ট্রবিজ্ঞান, ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ ভুইয়া রাষ্ট্রীয় সংগঠন, আর.সি. আগরওয়ালের পলিটিক্যাল থিওরি, ভি.ডি. মহাজনের পলিটিক্যাল থিওরি, এই গ্রন্থগুলো রয়েছে, তোমরা এগুলো অনুসরণ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হবে। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।